হ্যালো, আসসালামু আলাইকুম। লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স ফার্মগেট শাখার সৌজন্যে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হলো ধ্বনি পরিবর্তন। এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যাদের ব্যাকরণের এই টপিকটা নিয়ে যাদের প্রবলেম আছে তারা অবশ্যই ক্লাসটা করবেন। আর আমাদের একটু টেকনিক্যালি প্রবলেম ছিল, যার জন্য আমাদের এই ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। আমরা ক্লাসটা শুরু করতে চেয়েছিলাম 3টায়, কিন্তু আমাদের এই টেকনিক্যাল সমস্যার কারণে ক্লাসটা করতে মানে শুরু করতে আমাদের একটু দেরি হয়ে গেল। এজন্য সবার কাছে একটু আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, কেমন আছেন আপনারা? আসলে অনেকদিন পর নাসির স্যার আপনাদের সাথে আসলো। যাই হোক, নাসির স্যার, আমি জানি আপনারা অনেকেই আমার ক্লাস করেছেন। যাই হোক, আপনারা আজকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কোথা থেকে থেকে আমাকে দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনি কোন জেলা থেকে বা কোন উপজেলা থেকে আমার ক্লাসটা দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। এই বিষয়টা আর কি আমার কাছে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর আমাদের আজকের এই ক্লাসটা আপনারা বেশি বেশি একটু শেয়ার করবেন। শেয়ার করলে কি হবে, অন্যরাও দেখতে পাবে। যাই হোক, আমাদের যে ব্যাকরণের গুরুত্বপূর্ণ টপিক, আমরা যারা বিসিএস পরীক্ষা দিব, এই ধ্বনি পরিবর্তন থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে। ব্যাংক নিয়োগ পরীক্ষা, এখান থেকে তো প্রশ্ন থেকেই থাকে একেবারে। এরপরে আমরা যদি দেখি, প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ, নার্সিং, খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষা, অডিট নিয়োগ পরীক্ষা, সর্বোপরি আমাদের এই যে নিয়োগ প্রক্রিয়াটা আছে, যে চাকরির পরীক্ষা সংক্রান্ত, সেখানে প্রশ্ন এসে থাকে। তার মানে আপনি প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নেবেন, সেখান থেকেও কিন্তু এই ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আসে। বিশেষ পরীক্ষা একটু কম আসে এখান থেকে। যাই হোক, ব্যাংক নিয়োগ পরীক্ষায় এই ধ্বনি পরিবর্তন থেকে কিন্তু প্রশ্ন আসে। আসলে এই ধ্বনি পরিবর্তনটা বিষয়টা কি, আমরা অধিকাংশই কি করি, সবাই মুখস্থ করি। অর্থাৎ যখন চাকরির পরীক্ষা থাকে, অনেকে আমরা করি কি, সকালবেলা এক নজর নবম দশম শ্রেণী বইটা বুলিয়ে যাই, চোখ বুলিয়ে যাই। তারপর আমরা কি করি, মুখস্থ করে হলে যা, ইস কোনটা যেন অপিনীতির উদাহরণ জানো কি, অবিস্মৃতির উদাহরণ জানো কি, স্বরসঙ্গীতের উদাহরণ জানো কি, আমরা যেন ভুলেই যাই। যাই হোক, আজকে ক্লাসটা যদি আমরা করি, আশা করি ভুলবেন না। যাই হোক, ধ্বনি পরিবর্তন কথাটা একটাই, কি বললাম, ধ্বনি পরিবর্তন। যাই হোক, বাগেরহাট থেকে সুবর্ণা সাথী, ভোরের পাখি বরগুনা, কুমিল্লা থেকে কাউসার আহমেদ শরীফ, থ্যাংক ইউ। চাঁদপুর থেকে এমডি খালিদ হোসেন, ভেরি গুড। লাভলি ইসলাম ময়মনসিংহ থেকে, থ্যাংক ইউ। আমি আপনাদের কমেন্টগুলো আমি দেখবো, তার আগে ক্লাসটা শুরু করে দিই। ইনশাল্লাহ আমরা শুরু করে দিই, আমি আস্তে আস্তে দেখবো। যাই হোক, ধ্বনি পরিবর্তন বিষয়টা একটু খেয়াল রাখি। ধ্বনি কি আর বর্ণটা কি? অর্থাৎ মুখ নিঃসৃত বা কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকেই বলা হয় ধ্বনি। কথাটা কি বললাম, মুখ নিঃসৃত বা কণ্ঠ নিঃসৃত অর্থপূর্ণ আওয়াজকেই বলা হয় কি, ধ্বনি। আমরা জানি পরীক্ষায় আসে যে এই ধ্বনি মূলত কয় প্রকার, এটা কিন্তু পরীক্ষায় আসে। ধ্বনি বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি, এটা নিয়ে অনেক প্রবলেম আছে। আমি আমার ফেসবুকে দিয়েও দিয়েছিলাম যে বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে দেয়া আছে যে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা হলো 37টি। তার ভিতরে স্বরধ্বনি আছে 7টি আর ব্যঞ্জন ধ্বনি আছে 30টি। এই হলো আমাদের বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ বইয়ে দেয়া। এরপরে যদি আমরা দেখি ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণীর বই যদি দেখি, সেই পাঠ্যপুস্তকে দেয়া আছে যে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা হলো 46টি। তার মানে কয়টি 46টি? সেখানে আছে যে মৌখিক স্বরধ্বনি আছে 7টি, আর অনুনাসিক স্বরধ্বনি আছে 7টি, আর হলো বাকিগুলো হলো যে বাকি যে 32টা থাকে, এগুলা হলো বাকিগুলো হলো সবই ব্যঞ্জন ধ্বনি। যাই হোক, এই কনফিউশন, যাই হোক, পরীক্ষায় যদি আসে তাহলে কোনটায় টিক দিব? যদি বলে যে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি, যেহেতু পাঠ্যপুস্তকে আমাদের দেয়া বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা 46টি, এটা কিন্তু বোর্ড বইয়ের কথা, আমার কথা না। তাহলে এই বোর্ড বই অনুসারে কিন্তু আমাদের এখানেই টিক দিতে হবে। আর যদি বলে বাংলা ভাষায় যে ধ্বনির সংখ্যা যদি 46 অপশনে না থাকে, যদি থাকে আমাদের কত 37, সেক্ষেত্রে 37 টিক দিতে হবে। আমি একটু বলে দিচ্ছি যে পরীক্ষা আসলো বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি, এরকম যদি প্রশ্ন করে,
ক নম্বরে অপশনে দিল 32, খ নম্বরে দিল 46, গ নম্বরে দিল 40, ই দিল 25, ঘ নাম্বার দিল কত 25। তাহলে আমরা এখানে কোনটার উত্তর করব? কারণ আমরা জানি বাংলা একাডেমি বলে দিয়েছে যে আমাদের বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি? 46টি। এক্ষেত্রে আমরা অনায়াসে 46টি টিক দিয়ে আসতে পারবো। এর পরবর্তী যদি আবার বলে যে বাংলা ভাষায় মোট ধ্বনির সংখ্যা কয়টি, এখানে অপশনে আবার 46 ছিল না, থাকে কত 37। এক্ষেত্রে আমরা 37 দেবো, কারণ বাংলা একাডেমি এই যে পাঠ্যপুস্তক এনসিটিভি বইয়ে দেওয়া আছে কি 37টি। এক্ষেত্রে আমরা 37টি টিক দিতে পারবো। সমস্যাটা দাঁড়াবে যখন দেখবো আমরা 37ও আছে, অপশনে 46ও দেওয়া আছে। এরকম যদি দেখেন, এক্ষেত্রে এই কনফিউশন প্রশ্নগুলো দাগানো যাবে না, কারণ উত্তর 46 আছে, 37 আছে। এগুলো বলে মেন্টাল অ্যাবিলিটির প্রশ্ন। আমাদের যে কোনো পরীক্ষায় 2 থেকে 3টা, বিশেষ পরীক্ষায় 7-8টা প্রশ্ন এরকম মেন্টাল অ্যাবিলিটির দিয়ে দেয়, অর্থাৎ একই ধরনের উত্তর থাকে। সেক্ষেত্রে আমাদের দাগ দেওয়া যাবে না। যদি দাগ দেন তাহলে নেগেটিভ নম্বর চলে আসার সম্ভাবনা আছে। অতএব আমরা এক্ষেত্রে আমরা দাগাতে পারবো না। আর যদি দেখেন 46, 37 আছে, আবার শেষে দিয়ে দিল ক প্লাস খ। কি দিল? ক প্লাস খ। এক্ষেত্রে আমরা 46 আর 37 দুটোটাই আছে, অতএব আমরা ক প্লাস খ এখানে আমরা টিক দিব। আশা করি বিষয়টা আপনাদের সমস্যাটা সমাধান হয়েছে। এটা একটা কনফিউশন প্রশ্ন। আর বাজারে অধিকাংশ বই, আপনারা তো বলবেন যে বাজারে অধিকাংশ বইয়ে দেয়া বাংলায় ধ্বনির সংখ্যা 41টি। আসলে এটা কখনোই হবে না, বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা 41টি না। যাই হোক, আমরা এই কনফিউশনটা দূর হয়ে গেল। এরপরে আমরা এখন আসব ধ্বনি পরিবর্তন। ধ্বনি পরিবর্তন বিষয়টা আমরা একটু সহজভাবে যদি শিখি, একটা জিনিস মনে রাখবেন যে ধ্বনি পরিবর্তনে জাস্ট উচ্চারণটা বদলে যায়, অর্থাৎ অর্থ কিন্তু ঠিকই থাকে। আবার বলে দিচ্ছি, এই ধ্বনি পরিবর্তন কিন্তু কখনোই অর্থের পরিবর্তন না, অর্থাৎ অর্থটা ঠিকই থাকবে, জাস্ট উচ্চারণটা বদলে যাবে। যেমন অনেকে আমরা বলি আপা, কথাটা কি বললাম? আপা ডাকি। আমরা অনেকে কি ডাকি? আপা ডাকি। তাহলে আপাটাকে যদি আপনি বলেন আফা, অনেকে কি করে আপাকে কি ডাকে? আফা। এখন আপা অর্থ যা, আফা অর্থ কিন্তু সেম জিনিস কিন্তু। আবার অনেকে বলে পাগল, এই হলো শুদ্ধ পাগল। অনেকে বলে ফাগল। এখন দেখেন, এই পাগল অর্থ যা, এই ফাগল অর্থ কিন্তু সেম জিনিস। আপা অর্থ যা, আফা অর্থ কিন্তু সেম। তাহলে আমরা শিখতে পারলাম যে ধ্বনি পরিবর্তনে জাস্ট উচ্চারণটা বদলে গেল। অর্থাৎ কেউ বলে আমরা শুদ্ধ ভাষায় বলি আপা, আবার কেউ আঞ্চলিকতার কারণে বলতে পারি আফা। এরকম অনেকে আমরা বলি, যেমন পানি, পানি। আবার নোয়াখালীর মানুষ এটাকে বলে হানি। এই হানি মানি কিন্তু আবার মধু না, তারা হানি বলতে বুঝাচ্ছে যে এই পানিটাকে কিন্তু বুঝাচ্ছে। তার মানে আবার দেখেন, যেমন আমরা যদি ইসে তাকাই, সিলেট অঞ্চলের মানুষ তারা কি বলে? টাকাকে বলে টাকা, টাকা। তারপর তারা কলা, কলাকে বলে খলা। কি বললো? খলা। তা টাকাকে কি বলো? টাকা। অর্থাৎ সিলেট অঞ্চলের মানুষ তারা টাকা উচ্চারণ করতে পারে না, তারা বলে টাকা, বলে ঠেকা, এরকম বলে। আবার কলাকে বলে খলা। তার মানে দেখেন, আবার বরিশালের মানুষ যে আছে, এই বরিশালের মানুষের উচ্চারণটা একটু দেখি। তারা টাকা, টাকাকে বলে টাহা। কি বলে? টাহা। তাহলে এই যে টাকা আর টাহা, টাহা অর্থ কিন্তু সেম, জাস্ট উচ্চারণটা বদলে গেল। অর্থাৎ টাকা অর্থ আর এ টাহা অর্থ কি একই জিনিস। পানি অর্থ কি, আর এই হানি অর্থ কি আমরা যেটা খাই এটাই। আপা মানে কি? আপা ভালো আছেননি আমরা বলি কিন্তু, আর বলে আফা ভালো আছেননি। কিন্তু যাই হোক, আপা আপনি ভালো আছেন, আবার এটা গেল আফা আপনি ভালো আছেন। এগুলো দেখলাম আমরা উচ্চারণ এই যে আমরা করি, এই ধ্বনি পরিবর্তনে জাস্ট উচ্চারণটা বদলে গেল, কিন্তু অর্থ কিন্তু ঠিকই থাকলো। তাহলে আমরা ধ্বনি পরিবর্তন জানলাম। বিষয়টা কি, যে মূলত ধ্বনি পরিবর্তন হলো ওই জিনিসটা যার অর্থটা ঠিক থাকবে কিন্তু উচ্চারণটা বদলে যাবে।
আশা করি সবাই একটু বুঝতে পেরেছেন যে আমাদের ধ্বনি পরিবর্তন বিষয়টা কি। যাই হোক, এবার আমরা একটু ধ্বনি পরিবর্তন পরীক্ষায় কিভাবে আসে এবার একটু সেই বিস্তারিত আমরা একটু শিখব। তাহলে আমরা এখানেই উদাহরণগুলো দেখলাম যে এই ধ্বনি পরিবর্তনের কয়েকটা কারণে নিয়ে কিন্তু এই ধ্বনি পরিবর্তনগুলো হচ্ছে। তা ধ্বনি পরিবর্তনের মূল কারণটাকে এটা একটু আমরা দেখি। আমরা দেখতে পেলাম উচ্চারণের অসাবধানতার কারণে, উচ্চারণের অসাবধানতার কারণে আমরা যে উচ্চারণ অসাবধানতার কারণেও কিন্তু এই ধ্বনি পরিবর্তন হয়ে যায়। তারপরে দেখলাম যে আঞ্চলিকতার কারণে, আঞ্চলিকতার কারণে এই যে আমরা যে বললাম টাকাকে বললাম টাকা, কলাকে বললাম খলা, এগুলোই হলো আঞ্চলিকতার কারণে। যাই হোক, উচ্চারণের অসাবধানতার কারণে হতে আমরা বলে পকেট, অনেকে বলে পটেক, পকেটকে কি বলে পটেক, তো এগুলোই হলো ধ্বনি পরিবর্তন। যাই হোক, উচ্চারণের অসাবধানতার কারণে আরেকটা কারণ আমরা দেখলাম বাকযন্ত্রের সমস্যার কারণেও কিন্তু হতে পারে। বাকযন্ত্রের বাকযন্ত্রের সমস্যার কারণে, তাহলে আমরা দেখলাম বাকযন্ত্রের সমস্যার কারণে কিন্তু আমাদের এই ধ্বনি পরিবর্তনটা কিন্তু হতে পারে। তাহলে অনেকে বাকযন্ত্রের প্রবলেম থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু উচ্চারণে একটু সমস্যা হতে পারে তাদের কথা বলার ক্ষেত্রে, কিন্তু সে কিন্তু বুঝাতে চাচ্ছে কিন্তু একই জিনিস। যাই হোক, বাকযন্ত্রের সমস্যা করে আরেকটা হতে পারে স্টাইল করে কথা বলার কারণে, স্টাইল করে কথা বলার কারণে। তাহলে আমরা কি দেখলাম, অনেকে স্টাইল করে কথা বলে। যেমন অনেকে আছে, এই আমাকে একটু ডালকে বলে ডাউল, এ আমাকে একটু ডাউল দাও তো। কথাটা কি বললো, ডালকে বললো ডাউল। এই ডালকে যে ডাউল বললো, ডাল আসলে ডাল মানে কি, যেটা আমরা ডাল আমরা খাই, আবার গাছের ডাল না কিন্তু। এই ডালকে বললো ডাউল। এ আমাকে একটু ডাউল দাও তো, একটা অনুষ্ঠানে গেল বললো আমাকে একটু ডাউল দাও তো। আসলে এই কথাটা কিন্তু ডাউল না, হবে ডাল। যাই হোক, এই যে বিষয়টা, এটা হলো স্টাইল করে কথা বলার কারণে। ইদানিং দেখবেন যে আমাদের মডার্ন যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু এরকম অনেক স্টাইল করে কিন্তু তারা এরকম কথা বলে। তাহলে এই স্টাইল করে কথা বলার কারণেও কিন্তু আমাদের এই ধ্বনি পরিবর্তন হয়ে যায়। যাই হোক, আমরা যারা আজকে ক্লাস করছি, যাই হোক, এই যে লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স, মূল বিসিএস কনফিডেন্স শাখার সৌজন্যে আমরা আজকে এই ক্লাসটা দেখতে পাচ্ছি ধ্বনি পরিবর্তনের। আপনারা বেশি বেশি ক্লাসটা একটু শেয়ার দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর আপনাদের আমি কমেন্টগুলো অবশ্যই দেখব, আপনারা ক্লাসটা উপভোগ করবেন। আশা করি অনেক ভালো করে বুঝাতে পারবো আজকে ধ্বনি পরিবর্তনটা, আপনাদের আর সমস্যা থাকবে না। যাই হোক, আমরা ধ্বনি পরিবর্তনের কারণগুলো দেখলাম। কি কি কারণ দেখলাম, উচ্চারণের অসাবধানতার কারণে হতে পারে, আঞ্চলিকতার কারণে হতে পারে, বাকযন্ত্রের সমস্যার কারণে হতে পারে, এবং স্টাইল করে কথা বলার কারণে হতে পারে। আপনারা বেশি স্টাইল করে কথা বলতে যাবেন, অর্থাৎ ডিজুস ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। যেমন আমি এই উদাহরণটা দিয়েছিলাম ডালকে ডাউল। আমরা দেখি আরজেদের যে আমরা এফএম রেডিও আরজেরা যে কথাগুলো বলে, ওরাই কিন্তু এরকম স্টাইল করে কথা বলে, এজন্য তারা এই ধ্বনি পরিবর্তন করে ফেলে। যাই হোক, আমরা এই ধ্বনি পরিবর্তন বেশি একটা করব না, কম করাটাই ভালো, বেশি করতে গেলে আমাদের প্রবলেম। যাই হোক, এবারে আমরা একটু দেখব ধ্বনি পরিবর্তন কয় প্রকার। এই ধ্বনি পরিবর্তন কয় প্রকার এটা নিয়ে অনেক
যাই হোক, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম কারণে আমাদের একটু টাইম লস হয়ে গেল। যাই হোক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তাহলে আমরা কিন্তু ধ্বনি পরিবর্তনের যে নিয়মগুলো কিন্তু আমরা শুরু করে দিয়েছি। অর্থাৎ আজকে যে আমরা ধ্বনি পরিবর্তনটা, এটা কিন্তু আজকে আমরা শুরু করে দিলাম। যাই হোক, আমরা প্রথমে এই পাশে লিখলাম স্বরাগম, এই পাশে লিখলাম স্বরলোপ বা সম্প্রকর্ষ। এই দুইটা বিষয় দুই পাশে আপনারা খাতায় সাজাবেন। এর কারণ হলো একটাই, যে এই দুইটা এটার সাথে এটার একটা মিল আছে, এই জন্য এটা আমরা এক জায়গায় সাজাবো। আর স্বরাগম তার মানে এটাও কিন্তু স্বরধ্বনিগত পরিবর্তন। এখানে পরিবর্তনটা আসবে হলো জাস্ট স্বরধ্বনিগত পরিবর্তন। আর এই পাশে এটা আসবে হলো, এটাও কিন্তু স্বরধ্বনিগত পরিবর্তন। অর্থাৎ এটাও স্বরধ্বনির সাথে রিলেটেড, এটাও স্বরধ্বনির সাথে রিলেটেড। আমরা কিন্তু বলেছিলাম ধ্বনি পরিবর্তন দুই ভাবে হতে পারে, একটা হলো স্বরধ্বনিগত আর একটা হলো ব্যঞ্জন ধ্বনিগত। আমরা জাস্ট এখন ওই স্বরধ্বনির গুলো আর কি এক জায়গায় সাজাবো, যাতে আমাদের পড়তে একটু সুবিধা হয়। নবম দশম শ্রেণীর বইয়ে কিন্তু বা বাজারে বইগুলোই কিন্তু এভাবে এক জায়গায় সাজিয়ে দেয়া নেই। আমরা এভাবে সাজিয়ে পড়বো, দেখবো একটু মানে অনেক সহজ লাগবে। একটা জিনিস খেয়াল রাখবে যে স্বরলোপ এর সমর্থক কিন্তু সম্প্রকর্ষ। পরীক্ষায় কিন্তু একটু চালাক, প্রশ্নকর্তারা বলবে যে নিচের কোনটি সম্প্রকর্ষের উদাহরণ, তখন আপনাদের একটু সমস্যা হয়ে যাবে প্রশ্নটা অ্যান্সার করতে। তার মানে যদি বলে দেয় নিচের কোনটি স্বরলোপের উদাহরণ, তাহলে ওই অ্যান্সারটা কিন্তু ইজিলি পারা যাবে। কারণ স্বরলোপ তার মানে একটা স্বর ধ্বনি লোপ পাবে, এটা বোঝা যায়, বাট এখানে কিন্তু বোঝা যাচ্ছে না। এই জন্য বললাম যে এটা মনে রাখবেন যে স্বরলোপ এর সমর্থক হলো সম্প্রকর্ষ, অর্থাৎ একই জিনিস, যেই লাও সেই কদু। আর স্বরাগম এটার কোনো আর সমর্থক শব্দ নেই। স্বরাগম মানে বুঝতে পারছি আমরা যে কোনো ধ্বনি আমরা উচ্চারণ করব একটা শব্দ, সেখানে আগে কোনো একটা স্বরধ্বনি আসবে। যাই হোক, এই স্বরাগমের ভিতরে তিনটা পার্ট আছে, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। তেমনি এই স্বরলোপের ভিতরে আছে আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। তার মানে এটার সাথে এটার একটু রিলেটেড আছে, যে এই জন্য আমরা এক জায়গায় সাজালাম। যাই হোক, প্রথমে আমরা শিখবো আদি স্বরাগম। অর্থাৎ কোনো একটা শব্দ আমরা উচ্চারণ করব, এই অসাবধানতার কারণ হতে পারে, বাকযন্ত্রের সমস্যার কারণে হতে পারে, আঞ্চলিকতার কারণে হতে পারে, যে কোনো কারণে আমাদের উচ্চারণটা বদলে যেতে পারে, কিন্তু অর্থ কিন্তু ঠিকই থাকবে। যেমন মূল শব্দটা স্কুল, আমরা একজনে বলে আমার উচ্চারণ অসাবধান কারণে বললাম স্কুল। তার মানে দেখেন এখানে কিন্তু, এখানে রস্বইটা কিন্তু এখানে ছিল না এই স্কুল বানানটায়, এখানে কিন্তু এই রস্বইটা চলে আসলো। আবার দেখেন স্টেশন, এখানে কিন্তু কোনো স্বরধ্বনি ছিল না আগে, বাট এখানে কিন্তু এই রস্বইকার এসে গেল। এটাকে বলা হয় আদি স্বরাগম। আর একটু যদি আমরা বিশ্লেষণ করে দেই, যেমন এটা যদি আমরা বিশ্লেষণ করি, দন্ত স যোগ ক যোগ এই রস্যু যোগ ল, এরপর দেয় স্কুল, এই যে রস্বই যোগ স যোগ ক যোগ রস্যু যোগ ল। এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু দেখেন এখানে স, এখানেও স, এই যে এই অংশটা আর এই অংশটা দেখেন সবই ঠিক আছে, কিন্তু কিন্তু এখানে যে এই যে স, এইখানে অতিরিক্ত এই জায়গাটা আমাদের একটা স্বরধ্বনি চলে আসছে। অর্থাৎ এই যে স্বরধ্বনি রস্বইকার চলে আসলো উচ্চারণে, এটাই হলো আদি স্বরাগম। অর্থাৎ শব্দের আগে একটা স্বরধ্বনি চলে আসলো, এটাকে বলা হয় আদি স্বরাগম। এরকম স্টেশন, স্টেশন, তারপর স্তাবল, আস্তাবল, এগুলো হলো আদি স্বরাগমের উদাহরণ। এরপর দেখি আবার এটার সাথে রিলেটেড এটা, এখানে বলছে আদি স্বরাগম, অর্থাৎ প্রথমে একটা স্বরধ্বনি আসবে, বাট এখানে কিন্তু তার উল্টাটা, অর্থাৎ আদি স্বরলোপ। অর্থাৎ এখানে ছিল অলাবু, স্বরে অ ধ্বনি ছিল, বাট এখানে লাবু যে ছিল, এই লাবুটাই কিন্তু আবার অটা নাই। আবার এই লাবু থেকে আবার শব্দটা পরিবর্তন হয়ে আমাদের আধুনিক ভাষায় এসেছে লাউ। এই যে দেখেন লাউ, এই লাউর ভিতর এখানেও কিন্তু আগে কোনো অ নাই, অর্থাৎ এই অ ধ্বনিটা লোপ পেয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয় আদি স্বর লোপ। আবার উদ্ধার, উধার, ধার, এই শব্দটা পরিবর্তনের ধার আসছে। এখানে যে এই রস্যুটা, এখানে রস্যুটা কিন্তু নেই, এই ধার শব্দটা রস্যুটা কিন্তু নেই, এটাকে বলা হয় আদি স্বর লোপ। অর্থাৎ এখানে শব্দের প্রথমের যে বর্ণটা এই পাশে গিয়ে লোপ পেয়ে যাবে বা হারিয়ে যাবে, তাকেই বলা হবে আদি স্বর লোপ। তাহলে আমরা শিখলাম আদি স্বরাগম এবং আদি স্বরলোপ। এরপরে আমরা শিখব মধ্য স্বরাগম। তাহলে এখানে আমরা শিখব মধ্য স্বরাগম।
আসলে আপনাদের ক্লাসে অনলাইনে ক্লাস নিতে একটু কষ্ট, আপনাদের দেখতে পাচ্ছি না। আপনারা কিন্তু ঠিকই নাসির স্যারকে দেখতে পাচ্ছেন, বাট আমি যে আপনাদের দেখতে পাচ্ছি না, এটা হলো ক্লাসরুমে বসে তো অনেক ফান মজা করা যায় আপনাদের সাথে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। যাই হোক, আমরা আবার যদি সুযোগ হয় তখন আবার আমরা অফলাইনে চলে আসব। এবার আমরা মধ্য স্বরাগম, এবার খ নাম্বারে শিখব মধ্য স্বরাগম। এর অথবা আছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি, এই তিনটা জিনিস এক জায়গায় লিখবেন, কারণ জিনিস কিন্তু একই। এরপর এ পাশে আছে মধ্য স্বরলোপ, মধ্য স্বরলোপ। একটু খেয়াল করি আমরা, এখানে বলেছে মধ্য স্বরাগম। এই কথাটা যদি বলে দেয় পরীক্ষার হলে যে নিচের কোনটি মধ্য স্বরাগমের উদাহরণ, তাহলে কিন্তু পরীক্ষায় উত্তর করাটা ইজিলি। বাট যদি বলে নিচের কোনটি বিপ্রকর্ষের উদাহরণ, তখন কিন্তু আমাদের কঠিন হয়ে যাবে। যদি বলে নিচের কোনটি স্বরভক্তির উদাহরণ, তখন কিন্তু কঠিন হয়ে যাবে। অতএব এটা ভালো করে খেয়াল রাখবেন পরীক্ষার হলে, যে মধ্য স্বরাগমের আরেক নাম বিপ্রকর্ষ, আরেক নাম স্বরভক্তি। আবার বলে দিচ্ছি, মধ্য স্বরাগমের আরেক নাম বিপ্রকর্ষ, আরেক নাম স্বরভক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আর এই পাশে আমরা লিখলাম মধ্য স্বরলোপ, অর্থাৎ কোন শব্দ উচ্চারণে মাঝখানে একটা স্বরধ্বনি লোপ পাবে, তাকে বলা হয় মধ্য স্বরলোপ। আর এটাও কিন্তু সেম জিনিস, মধ্য স্বরলোপ মানে ওখানে কিন্তু মাঝখানে একটা হারিয়ে যাবে। আর এখানে মধ্য স্বরাগম মানে মাঝখানে একটা শব্দ আপনাদের চলে আসবে। যেমন আমরা দেখি স্বপ্ন, কি বললাম, স্বপ্ন হয়ে গেল স্বপন। কথাটা কি বললাম, স্বপ্ন স্বপন। এরপর দেখলাম ফিল্ম, ফিল্ম হয়ে গেল ফিল্ম। কি বললাম, ফিল্ম ফিল্ম। এরপরে প্রীতি হয়ে গেল প্রীতি। বানানটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ বাংলা একাডেমি এই প্রীতি বানানটা চেঞ্জ করেছে। প্রীতি বানানটা তিনোটাই এখন থেকে রস্বইকার হবে, এই প্রীতি বানান। কারণ অনেকে আপনারা পীড়িত করেন, কিন্তু মানে প্রেমের সমার্থক শব্দ পীড়িত, যাই হোক বাঁশবাগানে গাছ বাগানে অনেকে আপনারা পীড়িত করেন আমি জানি। সেই প্রীতি বানানটা কিন্তু এখন থেকে এই তিনোটাই রস্বইকার হয়ে যাবে। তাহলে আমরা কি লিখলাম, ফিল্ম ফিল্ম, স্বপ্ন স্বপন, তারপর ফিল্ম ফিল্ম, প্রীতি প্রীতি। এগুলো হলো আমাদের মধ্য স্বরাগম। আরো আছে যত্ন যতন, রত্ন রতন। কি আছে, রত্ন রতন। এই উদাহরণ আমি অনেকগুলো দিলাম, যাই হোক এবার একটু বুঝিয়ে দিচ্ছি মধ্য স্বরাগমটা কেমনে আসলো এখানে। আমরা একটু দেখি যে রত্ন, এই জিনিসটা একটু দেখি আমরা, দেখি রত্ন। তার রত্নটা কি হবে, রত্ন, র যোগ উচ্চারণে একটা আসতেছে, অ যোগ ত যোগ এটা কি হয়ে গেল, রত্ন। এখান থেকে হয়ে গেল কি, রতন। তাহলে যোগ অ যোগ ত যোগ অ যোগ সমান সমান কি হয়ে গেল, রতন। অতন। তা আমরা কি বললাম, এটা কিন্তু আবার এটার উদাহরণ না, এই জিনিসটাই আমি এখানে লিখলাম। তো একটু দেখি রত্ন রতন, এখানে মাঝখানে কি আসলো, রতন। এই যে দেখেন এখানে এ অ, এখানেও আছে অ, এখানে আছে ন, এখানেও আছে ন আছে, এই যে আছে আছে।
ক্লাস নিতে নাসির স্যার এবার একটা খারাপ ক্লাস নেই। হ্যাঁ, যাক আমরা নামাজের জন্য একটু বিরতি দিয়েছিলাম, আজানের বিরতি, নামাজের বিরতি, আমরা আবার চলে আসলাম ক্লাসে। যাই হোক, আজকে আমি ধ্বনি পরিবর্তন মূল যে গুরুত্বপূর্ণ টপিক কয়টা ওটা একটু দেখিয়ে দিব আপনাদের। আহ, এই অংশটা আপনারা অনেকে হয়তো লাইন কানেক্টেড হয়ে গেছিল বা আমি বন্ধ করে দিয়েছিলাম, এই জন্য আপনারা বুঝতে পারেননি। এই বিষয়টা আবার একটু আমি বুঝিয়ে দিচ্ছি যে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ মধ্য স্বরাগমের সমর্থক শব্দ হলো বিপ্রকর্ষ, সমর্থক শব্দ হলো স্বরভক্তি, জিনিস কিন্তু সেম। তাহলে মধ্য স্বরাগম মানে অর্থাৎ কোনো একটা শব্দ আপনি উচ্চারণ করবেন, উচ্চারণ করতে যদি মাঝখানে দেখেন আর একটা স্বরধ্বনি চলে আসে, সেটাই হবে মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। আমি ভেঙে ভেঙে একটু দেখিয়ে দিচ্ছি। যেমন আমি একটা ভাঙলাম, যেমন রত্ন রতন, এই জিনিসটা কিভাবে রত্ন রতন, রতন রতন অধ্বনি আসে, অর্থাৎ আমি উচ্চারণ করেই কিন্তু বের করে ফেললাম। যাদের এইরকম উচ্চারণ করতে প্রবলেম হবে তারা কি করবেন, তারা এরকম ভেঙে ভেঙে তারপর বের করার চেষ্টা করবেন। যেমন রত্ন এই শব্দটা যদি আমি ভাঙি, পড়তে হবে র, এর র এর সাথে একটা উচ্চারণে আসে, তা র যোগ অ যোগ ত যোগ ন সমান সমান হলো রত্ন। এরপরে আমি ভাঙলাম রতন শব্দটাকে ভাঙলাম, প্রথমে লিখলাম র, র এর সাথে আসে র, তা র যোগ উচ্চারণ কিন্তু আসে, যোগ ত, এই ত লিখলাম, ত এর সাথে একটা উচ্চারণ আসে কারণ আমরা জানি যে ক থেকে ম পর্যন্ত 25টা স্পর্শ ধ্বনি উচ্চারণ করতে গেলে অতিরিক্ত একটা স্বরে ধ্বনি উচ্চারণে আসে। এজন্য
এই উচ্চারণে আমরা অধ্বনিটা লিখলাম, তা ত এ লিখলাম ত, উচ্চারণে অ আসে লিখলাম অ, এই ন লিখলাম এই দন্ত না। যাই হোক, রত্ন রতন। এবার এখানে দেখেন, এখানে র আছে, এই র অ আছে এখানে, র অ আছে এখানে, ত আছে এখানে, ত আছে এখানে, ন আছে এখানে, ন আছে এখানে। জাস্ট এখানে কি করলো, এই নয়ের আগে একটা স্বরে অধ্বনি চলে আসলো, এজন্য এটাকে বলা হবে মধ্য স্বরাগম। অর্থাৎ কোনো ধ্বনি শব্দ উচ্চারণ করতে গিয়ে মাঝখানে যদি একটা স্বরধ্বনি এক্সট্রা চলে আসে, সেটা হবে মধ্য স্বরাগম। এরপরে দেখেন আরেকটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। রত্ন রতন, এটা গেল। আমরা কোনটা দিলাম, ফিল্ম ফিল্ম, ফিল্ম প্রথমে লিখলাম ফ, প্রথমে কিন্তু রস্বইকার না, প্রথমে লিখলাম ফ, এরপরে লিখলাম রস্বইকার, লিখলাম রস্বইকার, তারপর এই লিখলাম ল, তারপর লিখলাম ম। এরপরে উচ্চারণে করলাম ফিল্ম, কে অনেক অসাবধানতা বলতে পারে ফিল্ম, তাহলে ফিল্ম ফ লিখলাম, যোগ রস্বইকার লিখলাম, যোগ ল লিখলাম, যোগ রস্বই লিখলাম, যোগ ম লিখলাম। এবারে একটু দেখেন, এখানে ফ আছে, এখানে ফ আছে, এখানে রস্বই আছে, এখানে রস্বই আছে, এখানে ল আছে, এখানে ল আছে, এখানে শেষে ম আছে, এখানে শেষে ম ধ্বনি আছে। বাট এখানে দেখেন অতিরিক্ত একটা রস্বই ধ্বনি এখানে উচ্চারণের ফলে এসে গেল, এটা কি বলা হবে মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি। তাহলে আমরা কিন্তু এই অংশটা কিন্তু একটু ভালো করে শিখে ফেললাম, অর্থাৎ মধ্য স্বরাগ মানে স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। এরপরে আমরা একটু ওই পাশে চলে যাই, অর্থাৎ এবার আমরা শিখব এর ব্যতিক্রম, অর্থাৎ মধ্য স্বরলোপ, কিভাবে মধ্য স্বরটা লোপ পায়। যেমন সুবর্ণ স্বর্ণ, কথাটা কি বললো, সুবর্ণ, এই সুবর্ণ থেকে আসছে স্বর্ণ। তাহলে শব্দটা আমরা ভাঙি, এই যে স যোগ এই রস্যু, এই রস্যুকার, যোগ ব, এই ব, যোগ এই উচ্চারণে কিন্তু র আগে চলে আসে, এটা একটু খেয়াল রাখবেন যে রটা কিন্তু উচ্চারণে আগে চলে আসে, যে র, তারপর এলো মূর্ধন্য ন, এই হলো সুবর্ণ। তারপর স্বর্ণটা ভাঙি আমরা, এই স লিখলাম আমরা দন্ত স, ব লিখলাম আমরা ব, তারপর হলো এই র, এই লিখলাম র, তারপর হলো ন, এই লিখলাম ন। তাহলে সুবর্ণ স্বর্ণ। এখানে একটু দেখেন, এখানে দন্ত স, এখানে দন্ত স আছে, এখানে ব, এখানে ব আছে, এখানে র, এখানে র আছে, এখানে দন্ত ন, এখানেও সরি, এখানে মূর্ধন্য ন, এখানে মূর্ধন্য ন আছে। বাট এখানে মধ্য স্বরলোপ, এখানে যে একটা আগে প্রথমে যে আমরা সুবর্ণ উচ্চারণ করেছিলাম, এই মধ্য স্বর, একটা মধ্যটা স্বরধ্বনি রস্যুকার, এই রস্যুটা, এই রস্যুকারটা এখানে হারিয়ে গেল, তার মানে এখানে লোপ পেল বা হারিয়ে গেল, এটাকে বলা হয় মধ্য স্বরলোপ, বা এটাকে মধ্য স্বরলোপই বলা হবে। এর কোনো সমার্থক আর কোনো শব্দ নেই। তাহলে আমরা শিখলাম মধ্য স্বরলোপ। এরপরে যে শেষের যে অংশটা আসে সেটা হলো অন্ত স্বরলোপ। এরপরে আমরা শিখবো যেটা অন্ত স্বরলোপ আর হলো অন্ত স্বরাগম। তাহলে আমাদের গ নাম্বার কি হবে, অন্ত স্বরাগম। তাহলে অন্ত স্বরাগম, আর একটা হলো অন্ত স্বরলোপ, এই পাশে আমরা লিখবো অন্ত স্বরালোপ। অর্থাৎ এখানে আমরা বুঝতে পেরেছি শেষে একটা লোপ পাবে, আর এখানে একটা আগে অন্ত স্বরাগম, মানে প্রথমে একটা চলে আসবে। আমরা যদি এই জিনিসটা দেখি, যেমন সত্য, কথাটা কি বললাম, সত্য হয়ে গেল সত্যি, কথাটা কি বললাম, আবার বললাম দেশ, কথাটা কি বললাম, দেশ, এখানে বললাম দেশা, এখানে অন্ত সরল বললাম আজি, হয়ে গেল আজ, আজি আজ। এখানে দেখেন, আমি যদি এই ওয়ার্ডটা ভাঙে অন্ত সরল মানে শেষেটা স্বরধ্বনি লোপ, আজি ভাঙেন আ, স্বরে আ, যোগ বর্গীয় জ, যোগ রস্বই, এ হলো আজি। আজ ভাঙেন এই যে স্বরে আ যোগ বর্গীয় জ, আজ। অর্থাৎ এই শেষে একটা এখানে হারিয়ে গেছে, এখানে নাই, অর্থাৎ অন্ত স্বরলোপ, এই অন্ত মানে শেষের একটা স্বরধ্বনি এখানে লোপ পেল, এই জন্য এটা হলো আজি আজ, এটা হলো অন্ত স্বরলোপের উদাহরণ। এবারে দেখি আমরা সত্য সত্যি, এটা কেমন দেখি। সত্য, তাহলে দন্ত স যোগ সত্য, এই যে ত, স যোগ ত, সত্য, ত যোগ অ, সত্য হয়ে গেল সত্যি, স যোগ ত যোগ রস্বই। অর্থাৎ এখানে আমরা সত্য থেকে সত্যি বললাম, এখানে কিন্তু অতিরিক্ত কি হয়েছিল, সত্য, এখানে হয়ে গেল সত্যি, অর্থাৎ শেষে সত্য থেকে
সত্যি এসে গেল, অর্থাৎ অতিরিক্ত একটা স্বরধ্বনি চলে আসলো। এরকম দেশ, দেশা, আধ্বনি শেষে একটা চলে আসলো, এটাকে বলা হয় অন্তঃস্বরাগম। তাহলে আমরা শিখতে পারলাম অন্তঃস্বরাগম, আর একটা হলো অন্তঃস্বরলোপ। একটা পরীক্ষা আসছিল বেঞ্চ বেঞ্চি, কি আসছিল? বেঞ্চ বেঞ্চি, বেঞ্চ থেকে আসলো কি বেঞ্চি, পরীক্ষা আসছিল। তা দেখেন বেঞ্চ, আপনি যদি এরকম না ভাঙতে পারেন, উচ্চারণই পারবেন বেঞ্চ, এর বেঞ্চি রসিকা শেষে একটা চলে আসছে, তার মানে অন্তঃস্বরাগম শেষে একটা স্বরধ্বনি চলে আসছে। এগুলা না ভাঙলেও পারা যায়। যেমন সত্য, কথাটা বললাম সত্য, হয়ে গেল সত্য, হয়ে গেল সত্যি, তার মানে এখানে একটা রস্যইকার চলে আসলো। আবার এখানে দেখলাম আহ আজই আজ, তারপর আমরা যদি আরেকটা বানাই, যেমন চারি, হয়ে গেল চার, তার মানে চারি, এখানে রস্যইকারটা এখানে লোপ পেয়ে গেল। এই আজই, এখানে রস্যইকারটা এখানে আজ হয়ে গেল, এখানে লোপ পেয়ে গেল। এটাকে বলা হয় অন্তঃস্বরাগম। আর এপাশে আমরা শিখলাম অন্তঃস্বরাগম, ওপাশে হয়ে গেল অন্তঃস্বরলোপ। তাহলে আমরা প্রথম যে নিয়মটা সেটা আমরা শিখলাম। এবার একটু কঠিন, কঠিন বলতে সহজ, অর্থাৎ অপিনিহিতি বা অসমীকরণ। এবার একটু আমরা অপিনিহিতি একটু দেখি। অপিনিহিতি, এটা সবচেয়ে পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের প্রাইমারি পরীক্ষায় এবং বিশেষ পরীক্ষা বা ব্যাংক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন বেশি আছে। সেটা হলো অপিনিহিতি, প্রত্যেকটা রস্যইকার হবে, বানানটা কিন্তু খেয়াল রাখবেন, প্রত্যেকটাই কিন্তু রস্যইকার। এক দুই তিন চার, চারটা রস্যইকার হবে এখানে, অপিনিহিতি। তাহলে আমরা এই অপিনিহিতি একটু দেখি। এই অপনীতি দুই ভাবে হতে পারে, অপিনিহিতি দুই ভাবে হতে পারে। দুই ভাবে হতে পারে কিভাবে? আমরা এক নম্বরে যদি দেখি অপিনিহিতি, যেমন পিছনের কোনো রস্যইকার, কথাটা কি বললাম? পিছনের কোনো রস্যই অথবা রস্যুকার যদি আগেই উচ্চারিত হয়, যদি আগেই উচ্চারিত হয়, তাহলেই সেটা কি হয়ে যাবে? অপিনিহিতি। কথাটা কি বললাম? অপিনিহিতি। যেমন আমরা যদি বলি চারি, চাইর, কথাটা কি বললাম? চারি চার, কথাটা কি বললাম? মারি, হয়ে গেল মায়ের। কিন্তু আর একটা বিষয় খেয়াল রাখেন, যদি বলতো চারি আর হয়ে গেল চার, তাহলে এটা কি? এটা হলো অন্তঃস্বরলোপ, এটা কিন্তু অন্তঃস্বরলোপের উদাহরণ। একটু পার্থক্য খেয়াল করে, এই চারি চার এটা কিসের উদাহরণ? অন্তঃস্বরলোপ, কারণ এই শেষের ধ্বনিটা এখান থেকে রস্যইটা নাই, তার মানে চারি চার যদি বলে অন্তঃস্বরলোপ। কিন্তু এখানে চারি চার, এটা কিন্তু অপিনিহিতির উদাহরণ। কিভাবে? চারি, এই রস্যইকার কিন্তু শেষে, আমি বলি পিছনের কোনো বা শেষের কোনো রস্যই বা রস্যকার যদি আগে উচ্চারিত হয়। আবার যদি বলি আশু, হয়ে গেল আউশ। তাহলে আমরা একটু দেখি, এটা একটু ভাঙার চেষ্টা করি। চারি, একটু ভাঙি শব্দগুলো উচ্চারণ করে, যদি আমরা না পারি। চারি, চ যোগ আ যোগ র যোগ রস্যই, এ হলো চারি, হয়ে গেল চার। তাহলে চ যোগ আ যোগ রস্যই যোগ র সমান সমান কি? চার। তাহলে চারি চার। এবার একটা দেখি পিছনের কোনো, আপনারা কি বুঝতে পারছেন? কমেন্ট করে জানাবেন আসলে এগুলা বুঝতে পারতেছেন কিনা আপনারা। আহ, আমরা কিন্তু অপিনিহিতে শিখতেছি, আর একটু ভালো করে একটু খেয়াল রাখেন যে এখানে চারি শেষে কিন্তু রস্যইকার ছিল, কি ছিল? রস্যইকার। কিন্তু এখানে কি শেষে রস্যইকার আসে? এখানে কিন্তু আগে উচ্চারণ হয়ে গেল। অর্থাৎ এই পিছনের কোন রস্যই বা রস্যুকার যদি আগেই বা উচ্চারণে চলে আসে, তাহলে সেটা হবে অপিনিহিতি। যেমন আমি বললাম চারি চার, এই রস্যইকারটা একটা বর্ণে এই র এর আগে চলে আসলো, এটাই হবে অপিনিহিতি। তেমনি দেখেন আশু আউশ, এই উদাহরণটা যদি আমরা ভাঙি, আশু স্বরে আ যোগ তালবস্য যোগ রস্যু, এলো আশু। আউশটা আমরা ভাঙবো স্বরে আ যোগ রস্যু যোগ তালবস্য, তাহলে আশু
আউশ। এই যে শেষে যে একটা রস্যকার ছিল, এটা কিন্তু আগেই উচ্চারণ হয়ে মাঝখানে চলে আসলো, আর শটা পিছনে চলে গেল। এটাই হলো অপিনিহিতি। অর্থাৎ পিছনের এই সংজ্ঞাটাও কিন্তু পরীক্ষা আসে, যে পিছনের কোনো রস্বই বা রস্যকার যদি আগেই উচ্চারিত হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে অপিনিহিতি। এটা কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু বারবার কিন্তু আসে, যে পিছনের কোনো রস্বই বা রস্যকার যদি আগেই উচ্চারিত হয়, তাহলে সেটি অপিনিহিতি। এই সংজ্ঞাটাও কিন্তু আপনারা মনে রাখবেন। এরপরে আমরা 2 নম্বর, আমরা বলেছি অপিনিহিতি দুই ভাবে হতে পারে। 1 নম্বরের নিয়মটা আমরা শিখলাম। এবারে আমরা 2 নম্বর নিয়মটা একটু দেখি। তাহলে এটা কি হবে? সংযুক্ত সংযুক্ত বর্ণের ঠিক ঠিক আগে নতুন করে কি হবে? নতুন করে একটা এই যে রস্বইকার আসবে। এই আর একটা উদাহরণ, যেমন এই উদাহরণগুলো যদি আমরা একটু দেখব, সত্য, সত্য, এরকম। তারপর কন্যা, কন্যা। এই উদাহরণটা যদি কন্যা, আরটা কি হলো? কন্যা। তারপর বলতে পারি আমরা বাক্য, বাক্য। তাহলে এই উদাহরণটা একটু ঠিক, আমরা কিন্তু 2টা নিয়ম শিখেছি। আমরা বলেছি অপিনিহিতে দুই ভাবে হতে পারে। একটা হলো পিছনের কোনো রস্বই বা রস্যকার যদি আগেই উচ্চারিত হয়ে যায়, তাহলে সেটা কিন্তু অপিনিহিতি। যে উদাহরণগুলো আমরা বললাম, চারি চার, মারি মায়ের, সাধু সাউদ, আশু আউশ, এগুলো। আর দ্বিতীয় নিয়মটা বলি, সংযুক্ত বর্ণের ঠিক আগে নতুন করে কেবল রস্বইকার আসে। যেমন আমি বললাম এই যে সত্য, সত্য, এই জিনিসটা আমি দেখেন, সত্য কথাটা কি? স যোগ ত যোগ অ। সত্য হয়ে গেল কি? স যোগ রস্বই যোগ ত যোগ অ। আপনি যদি দেখেন সত্য, সত্য, এই যে রস্বইকার আর একটা চলে আসছে অতিরিক্ত। অর্থাৎ এখানেও কিন্তু এই শেষ বর্ণের জফলা তয়জাফলা, এখানে কিন্তু তয়জাফলা ঠিকই থাকবে। এখানে কন্যা, এই নয়জাফলা একা নয়জাফলা কিন্তু ঠিকই থাকবে। বাক্য, এখানে কয়জাফলা কয়জাফলা কিন্তু ঠিকই থাকবে উদাহরণগুলায়। জাস্ট অতিরিক্ত মাঝখানে এই রস্বইকারটা আসবে। এই যে রস্বইকারটা আসবে, এটার নামই হলো অপিনিহিত। এই যে অতিরিক্ত একটা রস্বইকার আসলো, অর্থাৎ সংযুক্ত, এটা সংযুক্ত বর্ণের কি হলো? সংযুক্ত বর্ণের ঠিক আগে, এই যে সংযুক্ত তয় জফলা, এর আগে অতিরিক্ত একটা কি চলে আসবে? যে নতুন করে কেবল একটা রস্বইকার আসবে। যেমন এই রস্বইকারটা কিন্তু এসে গেল, তার মানে সত্য আমরা বললাম সত্য, কন্যা উচ্চারণ করলাম কন্যা, বাক্য বললাম বাক্য। এই হলো আমাদের অপিনিহিতি। তাহলে আমরা অপিনিহিতিটা বুঝে গেলাম, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তাহলে অপিনিহিতে গেল। এরপরে আমরা শিখব অসমীকরণ। তাহলে অসমীকরণটা কেমনে আমরা শিখব? একটু সহজ করে শেখার চেষ্টা করব। অসমীকরণ কথাটার ভিতরেই বোঝা যাচ্ছে যে যেটা সমীকরণ নয়, এটা কিন্তু একটু সহজ। কেমনে সহজ দেখবেন, আমরা বললাম পট যোগ পট, তারপর বললাম ঝট যোগ ঝট, মক যোগ মক, বক যোগ বক। এই যে কথাগুলো আমি বললাম, অর্থাৎ একটা শব্দ দুইবার উচ্চারণ করলাম, এটা যদি আমরা দ্রুত উচ্চারণ করে ফেলি, তার মানে আমরা যদি দ্রুত উচ্চারণ করি, তার ফলেও কিন্তু আমাদের ধ্বনি পরিবর্তন হতে হতে পারে। আমরা কিন্তু বলেছিলাম ধ্বনি পরিবর্তনের কারণের ভিতরে যে দ্রুত উচ্চারণের কারণে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাই পট পট আমরা বলে উচ্চারণ করি কি? পটাপট, পটা পট। ঝট ঝট হয়ে গেল কি? ঝটা ঝট, ঝটা ঝট। মক মক হয়ে গেল মকা মক। বক বক হয়ে গেল বকা বক। এরকম আপনারা বানাতে পারেন, যেন কট কট, এই যে কট যোগ কট হয়ে যাবে কটা কট।
অর্থাৎ আপনি ইচ্ছা মতো দুইটা শব্দ বানিয়ে ইচ্ছা মতো আপনি ধ্বনি পরিবর্তন করতে পারবেন, সেটা হলো অসমীকরণ। অর্থাৎ আপনি পরীক্ষায় দেখবেন আসবেন যে নিচের কোনটি অসমীকরণের উদাহরণ, তখন দেখবেন এরকম বিশ্লেষণ করে দিবে না, এই ওয়ার্ড এগুলো দিয়ে দেবে, একটা শব্দ দিয়ে দিবে যে মকামক, বকাবক, ঝকাঝক, পটাপট, ফটাফট। যদি বলে ফটফট, এই বলে এই তুমি এত ফটফট করতেছো কেন, ফট ফট। কিন্তু আপনি যখন দ্রুত উচ্চারণ করেন এই তুমি এত ফটাফট করতেছো কেন, তাহলে হয়ে যাবে ফট একাটা ফটা ফটাফট। অর্থাৎ প্রত্যেকটার সাথে একটা অতিরিক্ত আ ধ্বনি আসে। আপনি প্রত্যেকটার এখানে দেখবেন অতিরিক্ত একটা কি আসে উচ্চারণ ক্ষেত্রে, তাড়াতাড়ি একটা আ ধ্বনি চলে আসলো। এটার নাম হলো অসমীকরণ। এটা কিন্তু কঠিন ছিল না, এটা কিন্তু সহজ। তাহলে আমরা অপিনীতি শিখলাম, অসমীকরণ শিখলাম। এরপরে যদি আমরা আরেকটা নিয়ম শিখি, অভিশ্রুতি। কথাটা কি, এই অংশটা নিয়ে একটু সমস্যা থাকে, কিন্তু একটু সহজ বা আমরা শিখবো। অভিশ্রুতি, উমলাউট, ইংরেজিতে বলা হয় উমলাউট। তাহলে অভিশ্রুতি পরীক্ষা আসে, নিচের কোনটি অভিশ্রুতির উদাহরণ। এটা একটু চোরামি বুদ্ধি করে শিখতে হবে আমাদের। সেটা হলো সাধু থেকে চলিত ভাষায় আমরা যেভাবে কথা বলি বা লিখি সেটাই হলো অভিশ্রুতি। অর্থাৎ এটা মনে রাখবেন, সাধু থেকে চলিত প্রক্রিয়ার মতো। তা সাধু থেকে চলিত প্রক্রিয়ার মতো কিভাবে, আপনি যদি বলেন যাইয়া, এখানে কি হবে, যে, খাইয়া, খে, বসিয়া, বসে। তাহলে এইগুলো হলো দেখেন প্রত্যেকটা কিন্তু সাধু থেকে চলিত প্রক্রিয়ার মতো। পরীক্ষা যদি আসে নিচের কোনটি অবিশ্রুতির উদাহরণ, তার আপনি এরকম দেখবেন খাইয়া, যাইয়া, যে, খাইয়া, খেয়ে, বসিয়া, বসে। এরকম যদি আপনি উদাহরণগুলো পান চারটা অপশনের ভিতরে, তাহলে সেটা হবে অবিশ্রুতি। যেমন পরীক্ষা আসছিল শুনিয়া, শুনে। তাহলে কি আসছিল, শুনিয়া, পরীক্ষা আসছিল শুনিয়া, শুনে। তাহলে এই দেখেন শুনিয়া হলো সাধু ভাষা, এর চলিত রূপ হলো শুনে। তারপর আসছিল আরো একটা চাকরি পরীক্ষা আসছিল মাসুয়া, মেসো। কি আসছিল, মাসুয়া হয়ে গেল মেসো। দেখবেন এগুলো কিন্তু সব কিন্তু সহজ। হাটুয়া, হেটো, হয়কার হাট অস্কেটু আন্তিস টাকা হাটুয়া, হেটো। এই যে এই উদাহরণগুলো কিন্তু 9-10 এর বইয়ের উদাহরণগুলো। অর্থাৎ দেখবেন যে পরীক্ষা যদি আসে যে নিচের কোনটি অবিশ্রুতির উদাহরণ, সহজ কথায় আমরা সাধু থেকে চলিত প্রক্রিয়াগুলো যদি দেখি কোনো চারটা অপশনের ভিতরে, তাহলে সেটা হবে অবিশ্রুতি। তাহলে আমরা শিখে গেলাম অবিশ্রুতি। এরপরে আমরা আর একটু দেখবো যে দ্বিত্ব ব্যঞ্জন। একটা পরীক্ষা আসে যে নিচের কোনটি দ্বিত্ব ব্যঞ্জনের উদাহরণ। তাহলে দ্বিত্ব ব্যঞ্জন কোনটা, এটাও কিন্তু সহজ, যে দ্বিত্ব ব্যঞ্জন। এই দ্বিত্ব ব্যঞ্জন কোনটা, যদি বলি পাকা হয়ে যাবে কি পাক্কা, পাকা পাক্কা। সকাল হয়ে যাবে সকাল। চলে গেল, তাহলে কি হয়ে গেল, বললাম পাকা পাক্কা, সকাল সকাল। একটা দ্বিত্ব ব্যঞ্জন, অর্থাৎ এখানে দেখবেন এখানে ক ছিল, এখানে ডাবল ক হয়ে গেল, এখানে ক আছে, এখানে ডাবল ক হয়ে গেল। এটাকে বলা হয় দ্বিত্ব ব্যঞ্জন। আর একটা আছে যেমন এরই বিকল্প যদি আরেকটা দেখি, ব্যঞ্জন চ্যুতি। কথাটা কি বলো, ব্যঞ্জন চ্যুতি। তাহলে ব্যঞ্জন চ্যুতিটা একটু দেখি। যদি বলি বড় দাদা, বড় দাদা হয়ে যাবে বড় দা। যদি বলি ছোট দাদা, ছোট দাদা হয়ে যাবে ছোট দা। এরপর যদি বলি বউ দিদি, কি বললাম, বউ দিদি গো। এই যে বউ দিদি গো একটা গান আছে রোমান্টিক, তাহলে বউ দিদি হবে কি, এই যে বৌদি। অনেকেই বৌদিকে খুব লাইক করেন আমরা জানি, যারা একটু পরকীয়া প্রেম বেশি করেন তারা একটু ভালোই জানেন এটা বৌদি। বৌদি নামে দেখি তো ইউটিউবে সার্চ দিলে বৌদি দেখি, অনেক রোমান্টিক রোমান্টিক বৌদি দেখা যায় ইউটিউবে, দেখতে ভালোই লাগে, আসলে না দেখাই ভালো। যাই হোক আপনারা দেখেন না, আমি মাঝে মাঝে একটু বৌদিরে দেখি, ভালোই লাগে। যাই হোক, এই হলো এটাকে বলা হয় ব্যঞ্জন শ্রুতি, অর্থাৎ একটা ব্যঞ্জন হারিয়ে গেল। বড় দাদা বলে ফেললাম বড় দা, অর্থাৎ একটা দা চলে গেল এখান থেকে। এরপর ছোট দাদা আমরা উচ্চারণ করে ছোট দা বলে ফেললাম, অর্থাৎ একটা দ
এখান থেকে একটা দ হারিয়ে গেল। এরপর বউ দিদি, এই বউ দিদি এখানে একটা দি চলে গেল, হয়ে গেল বৌদি। এটাকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। এরকম আমরা ধ্বনি পরিবর্তনের মানে যেগুলো আছে নবম দশম শ্রেণী বইয়ে, এরকম আরো অনেক আছে, সেগুলো আমরা আমাদের এখানে বিশেষ কনফিডেন্সে আপনাদের আরো শেখাবো। এই ধ্বনি পরিবর্তনে বিস্তারিত আজকে জাস্ট অল্প আপনাদের একটু শিখিয়ে দিলাম যে কিভাবে মূলত আমরা এই বিশেষ কনফিডেন্স লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিশেষ কনফিডেন্সে কিভাবে আমরা বাংলা ব্যাকরণের কঠিন কঠিন বিষয়গুলো আমরা কিভাবে সহজ করে আপনাদের সামনে তুলে ধরি। এগুলো আপনারা আমরা অফলাইন অনলাইন দুটোটাই কিন্তু আপনাদেরকে শিখিয়ে থেকে, অর্থাৎ আমাদের লায়ন তাসলিমা গিয়াস পরিচালিত বিসিএস কনফিডেন্স এখানে আমরা অফলাইনেও ভর্তি করানো হচ্ছে এবং অনলাইনেও ভর্তি করানো হচ্ছে। অর্থাৎ আপনি ঘরে বসে ইচ্ছা করলে অনলাইনেও আপনি ক্লাসগুলো করতে পারবেন এবং অফলাইনেও আমাদের ক্লাসগুলো অর্থাৎ সশরীরে আপনি ক্লাসগুলো করতে পারবেন। তাহলে আজকে আর বেশি আর আমরা শিখবো না, আবার পরবর্তীতে আবার শিখবো। আপনারা ভর্তি হন, আপনাদের সমস্যা নেই, আপনাদের এরকম ধ্বনি পরিবর্তন সম্পর্কে একেবারে সম্পূর্ণ টপিকগুলো আমরা কিন্তু আলোচনা করব। এরকম ব্যাকরণের সবচেয়ে কঠিন কঠিন যে টপিকগুলো আছে আমরা সহজভাবে আপনাদেরকে শিখিয়ে দিব। আপনারা বেশি বেশি পড়াশোনা করুন, কারণ আমাদের এই করোনার সময় আমাদের কিন্তু চাকরি খুবই দরকার। এই প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ আমাদের এখানে কিন্তু ভর্তি কার্যক্রম চলমান, অর্থাৎ প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ আপনারা ভর্তি হতে পারবেন। এখান থেকে আপনারা ব্যাকরণের পূর্ণাঙ্গ এবং সাহিত্যের সবগুলোই কিন্তু পাবেন, অর্থাৎ আমরা যে ম্যাথ, ইংরেজি, তারপর হলো বাংলা, সবগুলো আপনাকে টোটাল কোর্স কমপ্লিট করে দেওয়া হবে এবং বিসিএস এর টোটাল কোর্স আপনাদের কমপ্লিট করে দেওয়া হবে। তাহলে আপনারা আমাদের অবশ্যই খেয়াল রাখবেন যে লায়ন তাসলিমা গিয়াস পরিচিত মূল বিসিএস কনফিডেন্স। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।